স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে পাঠ্য বই পাচ্ছে কোমলমতিরা। 20 জানুয়ারির মধ্যে পাবে সব শিক্ষার্থী, আশা এনসিটিবির। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাচলে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। নতুন পণ্য উদ্বোধনে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চায় বিএনপি। জুলাই আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্রের প্রতিষ্ঠার আন্দোলন, বললেন মঈন খান। সব জিনিসের দামে কমে যাবে, তাহলে কৃষি কামড়ও পোষাইবে। 24 সালে অনেক দাম বাড়ছে, আমাদের আশা 25 সালে এগুলোর দাম কমবে। নতুন বছরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ঘিরে বেশি প্রত্যাশা মানুষের। চায় চাকরির নিরাপত্তা ও আয় ব্যয়ের ভারসাম্য। সরকারকে আরও কর্মসংস্থান সৃষ্টির পরামর্শ। জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রে খ্রিস্টীয় বর্ষবরণ। টাইমস স্কোয়ারে মার্কিনীদের ঢল। দেশে দেশে চোখ ধাঁধানো আলোর ঝলকানি। শান্তি আর সুন্দরের প্রত্যাশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্কুলে স্কুলে দেয়া হচ্ছে পাঠ্য বই। শীতকে উপেক্ষা করে সকালে নতুন বই নিতে বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা। বিনামূল্যে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত কোমলমতিরা। নয়া বইয়ের গ্রানে মাতোয়ারা শিশুদের চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন। কাগজ ও ছাপার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছে অভিভাবকরা। পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস। প্রচ্ছদে স্থান পেয়েছে গ্রাফিতি। তবে ফুল সেই বই পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে আরও কয়েকদিন। 5 আগস্ট সরকারের পতনের পর সমালোচিত নতুন কারিকুলামের থেকে বের হয়ে পুরনো ক্যারিকুলামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী চলতি বছর বই ছাপানোর কাজ হয়েছে। আজকে বইয়ে এসেছি, বই পেয়ে অনেক ভালো লাগছে। আজকে 7টার দিকে ঘুম থেকে উঠে আমি বইয়ের আনন্দ অনেক খুশি, বই পাওয়ার আনন্দ। এর জন্য আমি খুব সকালে স্কুলে এসেছি। নতুন বইয়ের গ্রানটা অনেক সুন্দর। কালকে থেকে অনেক এক্সাইটেড, কারণ আমরা নতুন বছরে নতুন বই পড়বো। নতুন বছরে বইটা পেয়েছি, খুব খুশি হয়েছে। কালকে থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম এই নতুন বইটা পাওয়ার জন্য। তো আমার এটা গান আমি কয়েকবার নিয়েছি, আমার খুব ভালো লাগে এটা গান। এই বইগুলো আমি সারা বছর পড়ে আমি একজন ডাক্তার হতে চাই। আমি এই বইগুলো অনেক মনোযোগ দিয়ে পড়বো, আর আমি এই বইগুলো পড়ে আমার ভবিষ্যতে স্বপ্ন পূরণ করতে চাই। এই মুহূর্তে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার শাকিব আহমেদ এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিবের কাছে। প্রথম দিন, প্রথম শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু তাদের যে নতুন বই সেটি হাতে পেয়েছেন, এবং সেই বই পাওয়ার পর শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস এবং যে আনন্দ সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অর্থাৎ তারা কিন্তু এই বইটি পাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরেই, বিশেষত গতকাল থেকে তারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরা যারা বই পেয়েছে সেরকম কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে এই বইটি পাওয়ার জন্য খুব সকাল থেকে, অর্থাৎ খুব ভোরেই কিন্তু তারা স্কুলের যে আঙ্গিনা সেটিতে এসে অপেক্ষা করেন, এবং পরবর্তীতে তারা কিন্তু তাদের যে নিজস্ব শ্রেণী রয়েছে তাদের সেই নিজস্ব ক্লাস থেকে তারা বইগুলো পান। এবার যদি একটু বলি, এবার বাড়তি আকর্ষণ ছিল কিন্তু জুলাই বিপ্লবের যে গ্রাফিতিগুলো, সেগুলো শিক্ষার্থীদের বইয়ের প্রচ্ছদে স্থান পেয়েছে। সেটি একটি বাড়তি উৎসাহ এবং উন্মাদনার বিষয় ছিল শিক্ষার্থীদের জন্য। এটিতে কিন্তু তারা উচ্ছ্বসিত। পাশাপাশি জুলাই বিপ্লবের যে নানা ঘটনা, বিশেষত আবু সাইদ এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধর যে আত্মদানের কথা, সেটিও কিন্তু এবারের বইয়ে স্থান পেয়েছে। আর এইবারের এই যে আন্দোলন, সেটিতে শিক্ষার্থীদের একটি বড় অংশগ্রহণ ছিল, যার কারণে নিজেদের আন্দোলনের এই প্রতিচ্ছবি যখন তারা তাদের বইয়ে দেখছেন, তারা কিন্তু তাদের উচ্ছ্বাসের মাত্রা কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই, গত কয়েক বছর ধরেই কিন্তু বইয়ের মান নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা হচ্ছে, অর্থাৎ বইয়ের ছাপার যে জায়গাটি সেটি নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। কিন্তু এবারের বই পাওয়ার পর যারা অভিভাবক রয়েছেন, শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তারা বলছেন চলতি বছরের বইটি, অর্থাৎ আজকে যে তারা নতুন বইটি পেলেন, সেই নতুন বইটির কাগজ এবং ছাপার মান তাদের প্রত্যাশিত যে বা তাদের যে কাঙ্ক্ষিত যে কোয়ালিটির বা যে মানের হওয়ার কথা, সেই মানটি তারা পেয়েছেন।
অর্থাৎ তারা বলছেন যে গত কয়েক বছর ধরে তাদের বইয়ের ছাপা নিয়ে বা কাগজের মান নিয়ে যে অভিযোগ ছিল, চলতি বছর কিন্তু সেটি নেই। তারা বলছেন যে মানসম্মত পাঠ্যপুস্তক তারা পেয়েছেন। তবে যেহেতু একটি বড় কর্মযজ্ঞ, অর্থাৎ 40 কোটিরও বেশি বই যেহেতু সরকারকে ছাপাতে হচ্ছে এবং আগস্ট মাসে সেই সিদ্ধান্তটি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সরকারকে এই অল্প সময়ের ভিতরে এই কাজটি শেষ করার জন্য বেগ পেতে হচ্ছে। অর্থাৎ প্রতি বছরই কিন্তু জানুয়ারি থেকে সেই প্রস্তুতিটি শুরু হয়, কিন্তু এবার সরকার পরিবর্তন বা হাসিনা সরকারের পতনের পর সেটি কিন্তু আগস্টে শুরু হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু দেরিতে এই কর্মযজ্ঞটি শুরু হয়। সরকারকে কিন্তু এই বইটি ছাপাতে সরকারকে বেগ পেতে হচ্ছে। তারপরেও শিক্ষা উপদেষ্টা বলেছে যে এখনো পর্যন্ত যে বইগুলো পৌঁছায়নি, অর্থাৎ ফুল সেট বই শিক্ষার্থীরা হাতে পাননি, সেই বইগুলো 20 জানুয়ারির মধ্যে স্কুলে পৌঁছে যাবে, এমনটি কিন্তু আজকে শিক্ষা উপদেষ্টা এক অনুষ্ঠানে জানিয়েছেন। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও কিন্তু এই বই উৎসব বা বই দেওয়ার যে আনুষ্ঠানিকতা না থাকলেও কিন্তু অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীরা বই নিচ্ছেন এবং সেখানেও আগ্রহের কমতি নেই। সেই খবর জানবো আমরা সিলেটে চলে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী জয়ন্ত। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। নতুন বছর শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা অপেক্ষা করে নতুন বই হাতে পাওয়ার, নতুন বইয়ের গ্রান্ট নেয়ার। সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজেও কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা অপেক্ষা করছিল কখন তারা নতুন বই হাতে পাবে এবং কখন তারা নতুন বইয়ের গ্রান্ট নিবে। আমরা সকাল থেকে দেখেছি শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছিল। কিছুক্ষণ আগেই এখানে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এখানে এসেছিলেন এবং অনানুষ্ঠানিকভাবে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রয়েছে সেই তাদের হাতে, শিক্ষার্থীদের হাতে সেই বইগুলো তুলে দেন। পরবর্তীতে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে যারা শিক্ষক রয়েছেন তারা ক্লাসে ক্লাসে বইগুলো তুলে দেয় শিক্ষার্থীদের হাতে। এবং জানিয়ে রাখতে চাই, এই স্কুলে কিন্তু তৃতীয় শ্রেণী এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের, শুধুমাত্র 2 শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সব বই দিলেও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মাত্র 3টি বই, বাংলা, ইংরেজি এবং গণিত 3টি বই হাতে তুলে দেওয়া হয়। বাকি ক্লাসের বইগুলো এখনো স্কুলে এসে পৌঁছায়নি, পৌঁছানো মাত্র দিয়ে দেওয়া হবে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সাথে। তিনি বলেছিলেন খুব তাড়াতাড়ি সেই বইগুলো আসবে এবং সেই বইগুলো পৌঁছে দেওয়া হবে শিক্ষার্থীদের হাতে। এবং শুধুমাত্র সিলেটের সদর উপজেলা নয়, সিলেটের বিভিন্ন উপজেলায় কিন্তু বইগুলো পৌঁছে গেছে। আমরা কথা বলেছিলাম সিলেটের জেলা প্রশাসক, সিলেটের জেলা শিক্ষা অফিসার আবু সাইদের সাথে। তিনি বলেছিলেন এখন পর্যন্ত সিলেট জেলায় কতগুলো বই এসে পৌঁছেছে, কতগুলো বিতরণ করা হচ্ছে তার কাছে কোনো তালিকা নেই। তালিকা আসলে তিনি আমাদের জানাতে পারবেন। সবকিছু মিলে অভিভাবকরা উচ্ছ্বসিত। তবে অভিভাবকরা বলছিলেন যে আসলে যদি বছরের প্রথম দিনে সবগুলো বই দেয়া হতো, সব ক্লাসের বই দেওয়া হতো, তাহলে বছর প্রথম দিন তিনি শিক্ষার্থীরা পড়া শুরু করতে পারতো। জেলা প্রশাসক জানিয়েছেন আজকে থেকে বই দেওয়া হয়েছে, আজকে থেকে ক্লাসও শুরু হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ ও সিলেটে যে শিক্ষার্থীরা নতুন বই পেয়েছে এটির সর্বশেষ। ঢাকার সিলেট থেকে জানছিলাম বই বিতরণের খবর। অন্য প্রসঙ্গ, বাংলাদেশের সারা দেশের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলার আয়োজন পরামর্শ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি। সকালে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশের চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যে বলেন, তরুণ, বয়স্ক ও নারীদের জন্য আলাদা আলাদা কর্নার থাকা দরকার, যাতে সবাই নিজেদের আইডিয়া শেয়ার করতে পারে। এ সময় তিনি বলেন, কর্মী নয়, উদ্যোক্তা হতে এগিয়ে আসা উচিত দেশের মানুষের। এ সময় তিনি বলেন, নতুন নতুন পণ্য উদ্বোধনের মাধ্যমে দেশের রফতানি বাজারে আরও সমৃদ্ধ করতে চায়। এজন্য ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। উপজেলা প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে এবং এটা হলো চূড়ান্ত মেলা। সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে কোন ব্যবসাটা সে ধরবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে। বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া, আগে সংস্কার পরে নির্বাচন।
কোনো অর্থ বহন না করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর এ কথা বলেন তিনি। বলেন, সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে। স্বৈরাচারী সরকার বাংলাদেশের ওপর চেপে বসেছে উল্লেখ করে মঈন খান বলেন, ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই আগস্ট রাজপথে ছিল ছাত্রদল। প্রতিষ্ঠা বার্ষিকীর সকালে বিভিন্ন ইউনিটিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এই কর্মসূচিতে। উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতারা। আগে সংস্কার পরে নির্বাচন অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি 5 বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি। তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায় এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নতুন প্রজন্মকে সেই ভোটের সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। সময় সংবাদে আরও থাকছে, পদ্মা নদীতে বালু উত্তোলনের মহোৎসব। পাবনার 2 ইউনিটিতে 30 পয়েন্ট থেকে উঠছে কয়েক লাখ ঘনফুট। ইউপি চেয়ারম্যান সহ বিএনপি নেতাদের নতুন বছর, নতুন দিন, নতুনভাবে পথ চলা। কৃষক থেকে শ্রমিক, চাকরিজীবী থেকে অর্থনীতিবিদ, সবাই চাইছেন বছরটি হোক স্বস্তির শান্তির। বাজারে গিয়ে যেন পুড়ে না হাত, কৃষক যেন পায় ন্যায্য দাম, শ্রমিক যেন মজুরিতে না ঠকেন, অর্থনীতি যেন চলে নীতি মেলে, এমন প্রত্যাশা সবার মনে। আরও জানাচ্ছে সহকর্মী সাইফুল ইসলাম। সকালে সূর্যের আগমনী বার্তায় শুরু হলো ২০২৫ সালের যাত্রা। পৈতৃক সূত্রে 2 বিঘা সম্পত্তি পাওয়া ধামরাইয়ের কৃষক মোহাম্মদ লিটুল ২০২৪ সালটা কেটেছে কষ্টে, কিন্তু নতুন বছর যেন বয়ে আনে সুখের বার্তা, সেই প্রত্যাশা তার। সরকার যে কোনো একটা পরামর্শ করে দিবে, সহযোগিতা করবে। কৃষকের প্রত্যাশা নতুন বছরে দাম কমবে সার, কীটনাশক সহ বিদ্যুৎ বিলের। তা না হলে উৎপাদনের খরচের সাথে মিলবে না তার লাভের হিসাব। ঠিক একই রকম প্রত্যাশা কৃষক সিরাজুল ইসলামেরও। সব জিনিসের দামে কমে যাবে, তাহলে কৃষি কামড়ও পোষাইবে। জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনাই বেশিরভাগ মানুষের চাওয়া। যখন মূল্যস্ফীতি 11.5% ছুঁই, তখন পণ্যের দাম কমাতেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা। বাগবিতণ্ডা এড়াতে দাম কমানোর পক্ষে বিক্রেতারাও। সিন্ডিকেট না থাকে, এখন যে তরকারির দাম কম আছে ওইভাবেই থাকুক। 24 সালে অনেক দাম বাড়ছে, আমাদের আশা 25 সালে এগুলোর দাম কমবে। বুক ভরে দীর্ঘশ্বাস ফেলা, দিনে এনে দিনে খাওয়া স্বল্প আয়ের মানুষের আশা নতুন বছরে বাড়বে তাদের মজুরি, কমবে জীবনযাপন খরচ। তার মতন পরিবারদের নিয়ে খুব কষ্ট। 8,000 টাকা এই বছরে 9,000 টাকা ঘর ভাড়া। মধ্যবিত্ত চাকরিজীবী শ্রেণীর কাছে নতুন বছর মানে বাড়ি ভাড়া ও বাচ্চার পড়াশোনায় নতুন খরচ যোগ হওয়া। তাই তো বেতন বৃদ্ধি ও চাকরির নিরাপত্তা তাদের কাছে বড় প্রত্যাশা। জুনিয়র লেভেলে যারা আছেন তারা যে সবসময় বৈষম্যের শিকার হবে সেটা আমরা চাই না। চাকরিজীবীরা ভালোভাবে থাকতে পারি, বাঁচতে পারি এবং জানমালের নিরাপত্তার সাথে সংযোজিত হয়। অর্থনীতিবিদদের আশা, মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় মাত্রায় রাখতে সরকার নতুন বছরে বাজার ব্যবস্থাপনার উপর নজর দিবে। এজন্য সঠিক পরিসংখ্যানের উপর জোর দিয়েছেন। কেউ যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট না করতে পারে, বাজার ব্যবস্থাপনা যে কমিটি আছে সেটাকেও যদি সম্পৃক্ত করা যায়, তাহলে সাপ্লাই চেইনটা যদি স্মুথলি চলে, আমাদের মনিটারি পলিসি ঠিক আছে, ফিসক্যাল পলিসিতেও কিছু উদ্যোগ গ্রহণ করেছে, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। আরেক বলি যে আমরা স্বয়ংসম্পূর্ণ, তাহলে সেটা আমাকে ওই শ্রেণীভাবে আমদানি কেন করতে হবে? এইখানে যে একটা নেটওয়ার্ক, এই জায়গাতে কিন্তু সরকারের অনেক দুর্বলতা আছে, এই জায়গাটা পরিষ্কার হওয়া উচিত। গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কামরাঙ্গীরচর থানার 2 মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া চকবাজার থানার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সকালে ঢাকার আদালতে তাকে হাজির করে 2 মামলার 10 দিন করে রিমান্ড
আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত। তবে কামরুল ইসলাম আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। এদিন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ওরফে রাডু সিরাজকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রশাসনিক কাঠামোর বাইরেও রাজশাহী সিটি কর্পোরেশনে খোলা হয়েছে বিশেষ 9টি বিভাগ। সেখানে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় প্রায় 200 কর্মকর্তা কর্মচারী। অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীদের চাকরি দেওয়ার জন্যই এমন কাজ করছিলেন সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সম্প্রতি ব্যয় কমাতে এই বিভাগগুলো বন্ধ ও অস্থায়ী 171 কর্মসূচিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পাথুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহী সিটি কর্পোরেশনের আয় ব্যয়ের খাত যাচাইয়ে তৎপর হন নতুন প্রশাসক। এ সময় প্রশাসনিক কাঠামোর বাইরে নতুন সৃষ্টি করা 9টি অতিরিক্ত বিভাগের কারণে অর্থ অপচয়ের বিষয়টি নজরে আসে। বেরিয়ে আসে তৎকালীন মেয়র AHM খায়রুজ্জামান লিটনের আস্থাভাজন প্রায় 200 আওয়ামী লীগের নেতাকর্মীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার বিষয়টি। 2018 সালে নির্বাচিত হওয়ার পর নতুন এসব বিভাগ চালু করেন সাবেক মেয়র লিটন। অনুমোদন না থাকায় তাদের বেতন ভাতা দেয়া হতো সিটি কর্পোরেশনের বার্ষিক বাজেট থেকে। প্রশাসক সাহেব চিন্তা করছেন বা প্রশাসন চিন্তা করছেন, তাহলে তো এখন আমার এগুলো দরকার নাই। সেই চিন্তা ভাবনা থেকেই যেগুলো হলো আমাদের সাংগঠনিক কাঠামোর বাইরে আছে শাখাগুলো, যেগুলো বাজেট অন্তর্ভুক্ত, সেগুলো হলো বিলুপ্ত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সিটি কর্পোরেশনের প্রয়োজনে যদি দক্ষ জনবল কেউ থেকে থাকে, অস্থায়ী কিন্তু দক্ষ, প্রশাসক মহোদয়ের সিদ্ধান্ত ক্রমে আমরা তাদেরকে বিভিন্ন শাখায় নিয়োগ করি। সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা বলছেন, ব্যয় কমাতে অপ্রয়োজনীয় 9টি বিভাগ বন্ধের উদ্যোগ নিয়েছেন প্রশাসক। বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এসব বিভাগে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া 171 জনকে। অপ্রয়োজনীয় জনবল যেহেতু আমাদের সিটি এক্সটেনশন এখনো হয় নাই, সেটা হলো প্রশাসন এখন রাখতে চাচ্ছেন না। ইতিমধ্যে 171 জনকে যারা অস্থায়ী নিয়োগ ছিল তাদেরকে আমরা অব্যাহতি দিয়েছি। এরপরেও কিছু যাচাই বাছাই চলছে, যদি এগুলোর প্রয়োজন না থাকে তাহলে এগুলোকেও আমরা অব্যাহতি দেব। এদিকে নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতার জন্য জনগণের ট্যাক্সের টাকা অপচয় করেছেন সাবেক মেয়র, বলছেন সুশাসন বিশ্লেষক। যাদেরকে এই নিয়োগ দিচ্ছেন তাদের পেছনে যে ব্যয়, এটি কিন্তু দিন শেষে কিন্তু নাগরিকদের ট্যাক্সের টাকাই কিন্তু বহন করা হয়। অতএব যেখানে এই জনগণের ট্যাক্সের টাকা রয়েছে সেখানে কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা আবশ্যক। আগে প্রতি মাসে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ প্রায় 7 কোটি টাকা ব্যয় হলেও 171 জনকে ছাঁটাইয়ের কারণে তা কমে এসেছে 5 কোটি 20 লাখে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দক্ষিণ কোরিয়ার কোথাও হয়নি খ্রিস্টীয় নতুন বছরের উদযাপন। বিমান বিধ্বস্তের ঘটনায় 179 জনের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। চলছে রাষ্ট্রীয় শোক। নতুন বছরের কাউন্টডাউন, ড্রোন শো, আতশবাজি প্রদর্শন সহ সব ধরনের আয়োজন বাতিল করেছে দেশটির সরকার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। প্রতিবারই নতুন বছরের প্রথম প্রহরে আলোর খেলা চলে দক্ষিণ কোরিয়ায়। বর্ণিল আতশবাজি, লেজার লাইটের আলোক ছটায় ছেয়ে যায় দেশটির আকাশ। তবে এবারের চিত্রটা পুরোটাই ভিন্ন। শোকাবহে শুরু হবে নতুন বছর, এমনটা ভাবতেও পারেনি কোরীয়বাসী। যেখানে চলার কথা আতশবাজির শব্দে আনন্দ আর বন্ধুদের সঙ্গে আড্ডায়, সেখানে চলছে হৃদয় বিদারক সেই দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক। প্রাণঘাতী জেজু বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়া জুড়ে নববর্ষের অনুষ্ঠান বাতিল করেছে দেশটির প্রশাসন। দক্ষিণ জেওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে আগামী 4 জানুয়ারি পর্যন্ত জাতীয় শোক ঘোষণা করেছে সরকার। বাতিল করা হয়েছে রাত 12টায় সিউলের রেড রোড কাউন্টডাউন ইভেন্ট 2025, স্কাই পার্ক সানরাইজ ফেস্টিভ্যাল, সিও ডায়মন্ড শহরের সিনচন কাউন্টডাউন কনসার্ট, আনসান উইশিং সানরাইজ ইভেন্ট। দেশটির বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সূর্যোদয়কে ঘিরে নানা আয়োজনও বাতিল করা হয়েছে। এছাড়াও দক্ষিণ কোরিয়ার কোথাও কোনো নববর্ষের উদযাপন না করার ঘোষণা দিয়েছেন প্রশাসন। গত রোববার জেজু এয়ার অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারায় 179 জন। দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে সোমবার আরেকটি জেজু এয়ার ফ্লাইট অবতরণের আগেই যান্ত্রিক ত্রুটির কারণে থিম্পু বিমানবন্দরে ফিরে আসে। যেখানে নতুন বছরকে ঘিরে থাকে নানা আয়োজন, সেখানে গোটা দেশ এখন নিস্তব্ধ। বছরের শুরুর দিকটা ভালো কাটলেও শেষের দিকটা মোটেও শুভঙ্কর ছিল না কোরীয়বাসীদের জন্য। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে ভয়াবহ বিমান দুর্ঘটনা।
তবে এমন অশুভ সময় যেন আর ফিরে না আসুক এমন প্রত্যাশা কোরীয়বাসীদের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। 2024 ভালো মন্দ মিলিয়ে গেলেও নতুন বছরের জন্য আলাদা টার্গেট নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্রুততার সঙ্গে এখন সে লক্ষ্যে পৌঁছাতে কাজ করতে চায় বোর্ড কর্তারা। নতুন বছরের নতুন দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এদিন বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যা সমাধানে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিবির আলোচনা চলছে বলেও নিশ্চিত করেছেন তিনি। আমাদের তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স শুধু দেখেন তাহলে ইট ওয়াজ এ মিক্সচার এক্সপেকটেশন। ওই আমার যেই পরিকল্পনা মাথায় আছে ওগুলো সবগুলোই যাতে দেখতে পারি আমার যে কয়দিন এই টেনিয়রে আছে। এক জায়গা থেকে 3-4 রকম ডিরেকশন যায়, তাই কিন্তু ডিফিকাল্ট ফর কিউরেটর অলসো। সো আমি চিন্তা করেছি যে এবার উইকেটটা আমরা দেখতে চাই, মানে ভালো ব্যাটিং উইকেট, আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে। সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি। নতুন বছরে দেশের ফুটবলে সুখবর। মাঠ সংকট কাটাতে আগামী 25 বছরের জন্য চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়ামে বাফুফেকে বরাদ্দ দিয়েছে NSC। সময় সংবাদে জানিয়েছে সভাপতি তাবিথ আওয়াল। ফুটবলের উন্নয়নে চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, এশিয়া কাপ বাছাই ও সিনিয়র সাফে সেরা সাফল্য চায় ফেডারেশন। তখন থেকে জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে তারকা খ্যাতি নয়, বরং গুরুত্ব পাবে মাঠের পারফরমেন্স। এছাড়াও আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন কোচের নাম জানাবে বাফুফে। পারভিন আক্তারের রিপোর্ট। নতুন বছর নতুন শুরুর অপেক্ষায় দেশের ফুটবল। 2024 নারীদের ফুটবলে একের পর এক সাফল্য এলেও বিবর্ণ ছিল ছেলেদের ফুটবল। এশিয়ান কাপ বাছাই সাফ চ্যাম্পিয়নশিপ 2025 ব্যস্ত সূচিতে ঠাসা। গত বছর 26 অক্টোবর বাংলার ফুটবলের মসনদে বসেছেন তাবিথ আউয়াল। নতুন বছরে নতুন চ্যালেঞ্জের সামনে সভাপতি জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এছাড়াও ফুটবলের উন্নয়নে আছে একাধিক পরিকল্পনা। আমরা 2025 সালে আমরা AFC কোয়ালিফায়ার্স খেলবো ছেলেদেরটা, AFC কোয়ালিফায়ার্স খেলবো মেয়েদের ন্যাশনাল টিম। তার সাথে আমাদের যে একটা নতুন উদ্যোগ নেওয়া, ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাটলিস্ট লিগগুলোকে আবার শুরু করা। তো আমি আশাবাদী যে আমরা প্রতিটি উদ্যোগেই আমরা সফলতা পাবো। জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে পুরানো রীতি ভাঙতে চান তাবিথ। ফুটবলারদের তারকা ইমেজ নয়, পারফরমেন্সই গুরুত্ব পাবে নতুন কমিটির কাছে। এবছর সাফের শিরোপা ঘোচানোর দিকেও চোখ তাবিথ আউয়ালের। জাতীয় দলের কোচ কাবরেরার চুক্তি শেষ হয়ে গেছে 31 ডিসেম্বর। নতুন কোচের তালিকাও চূড়ান্ত করে ফেলেছে ফেডারেশন। শিগগিরই আসছে চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ মনে করতে পারবে না যে তারা নিশ্চয়ই জাতীয় দলে খেলবে। আমাদের লিগ চলমান থাকবে। এই চলমান প্রক্রিয়াতে যে প্লেয়ার পারফর্ম করতে পারবে সেই প্লেয়ারই নেক্সট ম্যাচে জাতীয় দলে ডাক পাবে। নতুন কোচের কন্ট্রাক্টের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখনও বিবেচনায় শর্ট লিস্ট করে ফেলছি। আমরা হয়তো উইদিন ম্যাক্সিমাম 1 or 2 উইকস আমরা নেক্সট কোচিং কন্ট্রাক্টটা সাইন করতে যাব। নতুন বছরে সুখবরও আছে ফেডারেশনের। মাঠ সংকট কাটাতে 25 বছরের জন্য চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়াম বরাদ্দ চেয়েছিল বাফুফে। ফেডারেশনের সেই চাওয়া পূরণ করেছে NSC। মিনিস্ট্রি এখন আমাদেরকে আশাবাদ করেছে যে ওনারা 25 বছরের জন্য MA আজিজ স্টেডিয়ামটা দিবে। কারণ 20 বছরের কোনো লিজ যদি কম হয় তাহলে কিন্তু আমরা FIFA বা AFCর অর্থ ব্যবহার করতে পারি না। ভার্বালি অ্যাসিওর্ড আছি and I hope অতি শিগগিরই সেটা কাগজপত্রে চলে আসবে। দ্রুতই আনুষ্ঠানিকভাবে স্টেডিয়াম বুঝে পাওয়ার আশা সভাপতির। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে পাঠ্য বই পাচ্ছে কোমলমতিরা। 20 জানুয়ারির মধ্যে পাবে সব শিক্ষার্থী, আশা NCTB-র। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাচলে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। নতুন পণ্য উদ্বোধনে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান। এবং সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চায় বিএনপি। জুলাই আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, বললেন মঈন খান। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ে।